নমস্কার। আজকে কথা বলবো ধ্বনি বিষয়ে। ধ্বনি, বর্ণ এবং অক্ষর এই নিয়ে আমার একটা ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে বহুদিন পূর্বে, সেটা দেখে আসতে পারেন। নয়তো আজকের ভিডিওটাও দেখতে পারেন। যদি আমরা শুরু করি, ধ্বনি অর্থাৎ ধ্বনি, তবে আমরা ধ্বনি কাকে বলি? যে কোনো আওয়াজকে বা যে কোনো শব্দকে আমরা কিন্তু ধ্বনি বলতে পারবো না। কারণ ধ্বনি হতে গেলে সেটা মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দ বা আওয়াজকেই ধ্বনি হতে হবে। এটা কিন্তু ব্যাকরণের কনসেপ্ট। তাহলে ধ্বনি আমরা বুঝতে পারলাম যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে শব্দ বা আওয়াজ, সেটা হচ্ছে ধ্বনি। এবার ধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তাই তো? এবার আজকে এই ব্যঞ্জন ধ্বনি নিয়ে আমরা কথা বলবো না, স্বরধ্বনি নিয়ে কথা বলবো। স্বরধ্বনির প্রথম পর্ব, 1 নম্বর পর্বতে আজকে কথা বলবো আমরা স্বরধ্বনি নিয়ে। যদি আমরা চলে আসি, তাহলে এই স্বরধ্বনি, স্বরধ্বনি আমরা কাকে বলবো? যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে আমাদের শ্বাসবায়ু, ফুসফুস থেকে যে নির্গত শ্বাসবায়ু, সেই শ্বাসবায়ু কোথাও বাধাপ্রাপ্ত হয় না, মুখ গহ্বরের কোনো অংশে বাধাপ্রাপ্ত হয় না, অর্থাৎ বিনা বাধায় তা উচ্চারিত হতে পারে, সেটা হচ্ছে স্বরধ্বনি। এবার স্বরধ্বনি কি আমরা তো জানি, অ, আ, ই, এই বিষয়গুলো হচ্ছে স্বরধ্বনি। এবার একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, স্বরধ্বনি এবং স্বরবর্ণ বিষয়টা কিন্তু একটু গোলমেলে ব্যাপার। তো আমরা একটু বুঝলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ধ্বনি এবং বর্ণ এর যদি দুটো বলতে হয়, তাহলে ধ্বনি হচ্ছে উচ্চারণগত জায়গা, মানে উচ্চারিত বিষয় হচ্ছে ধ্বনি। অ, আ, ই আমরা উচ্চারণ করলাম, এবং যখন অ, আ, ই যখন আমরা লিখছি, লিখে প্রকাশ করছি, সেটা কিন্তু আর ধ্বনি থাকলো না, সেটা বর্ণে চলে গেল। এবার একটা বিষয় খেয়াল রাখতে হবে, সমস্ত ধ্বনির কিন্তু বর্ণের রূপ নেই। যেমন একটা ধ্বনির কথা বলি, সেটা হচ্ছে আমরা উচ্চারণের ক্ষেত্রে এ, অ, জফলা, আকার, এ, এই এই ধ্বনিটা যখন উচ্চারিত হচ্ছে, এই ধ্বনির কিন্তু কোনো লিখিত রূপ নেই। আবার যে বর্ণগুলো রয়েছে স্বরবর্ণ, সেই স্বরবর্ণ যা স্বরবর্ণ থাকবে, সেই সব স্বরবর্ণেরই কিন্তু মানে উচ্চারিত রূপ থাকবেই। তাহলে এই জায়গাটা কিন্তু ধ্বনি এবং বর্ণের মধ্যে একটা মূল পার্থক্য। এবারে দেখুন, আমি পুরো স্বরবর্ণ কিন্তু লিখে নিয়েছি। একটা আমি স্বরবর্ণ লিখিনি, তার কারণ সেই বর্ণটার ব্যবহার নেই বলে। তাহলে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, লিটা কিন্তু আমি লিখিনি, কারণ লি এর ব্যবহার নেই। তাহলে যদি স্বরবর্ণের সংখ্যা যদি জানা হয়, তাহলে কিন্তু আমরা স্বরবর্ণের সংখ্যা বললে আমরা কিন্তু স্বরবর্ণের সংখ্যা বললে আমরা কিন্তু 11 করব। কিন্তু স্বরধ্বনির সংখ্যা কয়টি হবে? কয়টি স্বরধ্বনি আছে? এবারে স্বরধ্বনির ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে অ, তাই তো? আ, দেখুন দুটো স্বতন্ত্র উচ্চারণ। ই, ই, এটাকে কি বলা হয়? দীর্ঘ ই। অর্থাৎ তাহলে আমরা এটাকে স্বরধ্বনির মধ্যে আমরা নিব না। ই, ই, অর্থাৎ এই ই উচ্চারণের ক্ষেত্রে একটু কম বায়ু, মানে কি বলবো, দীর্ঘ কম হবে, বিলম্বিত কম হবে, এটার ক্ষেত্রে বেশি হবে। তেমনই হবে উ, উ, তাহলে দীর্ঘ উটাকে আমরা নেব না, রিটাকে আমরা নেব, রিটাকে আমরা নেব না, রি হচ্ছে বর্ণে, রিটাকে আমরা নেব না। এরপরে এরপরে একটু দীর্ঘ দিয়ে ওই, এটাকে আমরা নেব না, এবং ও নেব, ওটাকে আমরা নেব না। ধ্বনির ক্ষেত্রে আমরা স্বরধ্বনির ক্ষেত্রে নেব না। তাহলে কি হলো? 1, 2, 3, 4, 5, 6। এবং আরেকটা স্বরধ্বনির কথা আমি লিখেছিলাম একটু আগেই, সেটা হচ্ছে এটা হচ্ছে স্বরধ্বনি, স্বতন্ত্র স্বরধ্বনি। এটাকে স্বতন্ত্র স্বরধ্বনি বলছে, কে বলছেন? ভাষাবিদ মোহাম্মদ আব্দুল হাই।
ঠিক আছে, একে স্বতন্ত্র স্বরধ্বনি বলছে। তাহলে যদি চটপট করে আমরা স্বরধ্বনি লিখে ফেলি, তাহলে কটা হচ্ছে? অ, আ, রস্ব ই, রস্ব উ, এ, ও এবং এ, এবং কি হলো? এ। তাহলে সংখ্যা টোটাল কত দাঁড়াচ্ছে? মানে স্বরধ্বনি 1 2 3 4 5 6 7, অর্থাৎ তাহলে আমরা পেয়ে গেলাম 7টি হচ্ছে স্বরধ্বনি। এখানে খেয়াল রাখতে হবে স্বরবর্ণ এবং স্বরধ্বনি কিন্তু এক নয়। আমরা গুলিয়ে ফেলি স্বরধ্বনি স্বরবর্ণ বলতে, হয়তো আমরা এই 11টাকে বলে ফেলি, এই 11টাকে বলে ফেলি, আসলে কিন্তু সেটা নয়। দেখুন, রস্বর দীর্ঘ রূপ হচ্ছে এইটা, এটা হচ্ছে চিহ্ন। উ এর দীর্ঘ হচ্ছে এটা, এবং রি তো কোনো স্বতন্ত্র স্বরধ্বনি নয়, কারণ রি হচ্ছে র এবং রস্বই মিলে হচ্ছে রি। এবার ঋণ যদি আমরা শব্দ করি ঋণ, তাহলে কিন্তু র হিস্যি দন্তের ন করেও আমরা ঋণটাকে করতে পারি। তো রিটাকে বাদ, তারপরে এ, এটা এরই দীর্ঘ বা যুগ্ম, ও, ওটা হচ্ছে যুগ্ম বা এর দীর্ঘ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্বরধ্বনি দাঁড়াচ্ছে 7টি। এই পর্যন্ত মোটামুটি বোঝা গেল আমি যা বলতে চাইলাম। তো এরপরে আমরা দেখব যে, এটা মুছে দিচ্ছি, তাহলে স্বরধ্বনি এবং স্বরবর্ণ কিন্তু বিষয়টা চলে গেল। এইবার চলে আসলো স্বরধ্বনির শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগ আমরা কয়েকটি ভাগে দেখব। একটা হচ্ছে উচ্চারণ অনুসারে, গঠন অনুসারে এবং উচ্চারণ বৈচিত্র্য অনুসারে। তাহলে উচ্চারণ অনুযায়ী, তাহলে উচ্চারণগত, তারপর হচ্ছে গঠনগত এবং উচ্চারণ বৈচিত্র্যগত। তাহলে এই 3 ভাবে আমরা স্বরধ্বনিকে ব্যাখ্যা করতে পারবো। আজকে শুধুমাত্র উচ্চারণগত এবং গঠনগত দিক নিয়ে আমরা স্বরধ্বনির আলোচনা করব। উচ্চারণ বৈচিত্র্যগত, এটারও আবার 3টা ভাগ, সেজন্য এটা পুরোটার জন্য আলাদা পর্বের দরকার রয়েছে। সেই জন্য এটা উচ্চারণ বৈচিত্র্যগত এই বিষয়টা আজকে কিন্তু আমরা করছি না। এবার উচ্চারণগত, এবার উচ্চারণের দিক থেকে তার মানে কি? উচ্চারণ মুখের বিষয়, ধ্বনিগত, অর্থাৎ যে সমস্ত, তাহলে উচ্চারণগত দিক থেকে আমরা স্বরধ্বনিকে কয়টা ভাগে ভাগ করব? 3টা ভাগে। উচ্চারণগত দিক থেকে আমরা স্বরধ্বনিকে 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে হ্রস্ব স্বর, আমি লিখি হ্রস্ব দীর্ঘ এবং প্লুত। এই 3টা। হ্রস্ব মানে কি? হ্রস্বর ব্যাপারটা আছে যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে একটু কম সময় লাগে, যেমন অ উচ্চারণ করতে যতটা সময় লাগবে, আ উচ্চারণ করতে কিন্তু তার চাইতে অধিক সময় লাগবে। আবার হ্রস্ব ই, দেখুন আমরা কিন্তু এটাকে বলছি, ইটাকে আমরা ই বলতে হ্রস্ব ই এবং দীর্ঘ ই দুটো আকারগত মানে চিহ্নগত পার্থক্য আছে, কিন্তু আমরা উচ্চারণগত পার্থক্যর জন্য আমরা এটাকে কি বলি? হ্রস্ব ই। তাহলে আমরা হ্রস্বর ক্ষেত্রে কি কি পাচ্ছি? অ পাচ্ছি, হ্রস্ব পাচ্ছি। আবার দেখুন হ্রস্ব উ, এর ক্ষেত্রে তা উ, দীর্ঘ উ, হ্রস্ব উ, দুটোর আকারগত মানে চিহ্নগত পার্থক্য আছে, আমরা হ্রস্ব উ বলছি। তাহলে কি চলে আসবে এখানে? উ। আর কি আসবে? দেখুন রিটা আসবে, রিটা এখানে হ্রস্বর ক্ষেত্রে আসবে। তাহলে অ, ই, উ, রি, এই 4টি বাদে বাকি যে 7টি থাকছে বর্ণ, সমস্ত কিন্তু দীর্ঘর মধ্যে যাচ্ছে। তাহলে আ থাকবে, দীর্ঘ ই থাকবে, দীর্ঘ উ থাকবে, এ, ওই, ও এবং ও হলো। তাহলে হ্রস্ব তো বুঝলাম এই 4টা, তাই তো? হ্রস্ব ধ্বনি কাকে বলে সেটা বুঝলাম, এবং দীর্ঘ ধ্বনি কাকে বলে, অর্থাৎ যে সমস্ত বর্ণগুলো উচ্চারণে একটু হ্রস্ব ধ্বনির চাইতে একটু বেশি পরিমাণে ধ্বনি, বেশি সময় নিয়ে উচ্চারিত হয়, সেটাই হচ্ছে দীর্ঘ ধ্বনি। হ্রস্ব ধ্বনি এবং দীর্ঘ ধ্বনি মোটামুটি বিষয়টা আপনাদের কাছে হয়তো পরিষ্কার হলো। তাহলে আমরা দেখে নিচ্ছি, তাহলে হ্রস্ব ধ্বনি কটা রয়েছে? হ্রস্ব ধ্বনির সংখ্যা হচ্ছে 4টি এবং দীর্ঘ ধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। কিন্তু ঘটনা হচ্ছে কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ, 4টা। এটা মনে রাখতে পারি, আমরা ভুলে যাই না, কিন্তু কোন 4টা সেটার একটা টিক্স আছে। দেখুন, আপনি যখন স্বরবর্ণগুলো আপনি লিখবেন, তারপরে কি করতে পারেন? অ প্রথমটা নেব,
তারপরেরটা বাদ দিয়ে এখানে পরেরটা নেব, হলো? তাহলে এটা নিলাম, এটা বাদ দিলাম, এটা নিলাম, আবার দীর্ঘ এটা বাদ দিলাম। দীর্ঘের পরে কি থাকবে? রস্য উ, তার রস্য উটা নিব। রস্যর পরে দীর্ঘ উ, এটা বাদ যাবে। তারপর কি থাকবে? রি। তাহলে দেখুন, অ, রস্য ই, রস্য উ, রি, অ, রস্য ই, রস্য উ এবং রি, এই চারটা। অর্থাৎ পরপর প্রথম থেকে শুরু করবো, একটা অ নেব, তাহলে আটাকে নেব না, তারপর রস্যই নেব, দীর্ঘ ইটাকে নেব না। এভাবে করে আমরা রস্য ধ্বনি এবং দীর্ঘ ধ্বনিকে আলাদা করতে পারি। আর হচ্ছে প্লুত, প্লুতস্বর, রস্যস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর। প্লুতস্বর ব্যাপারটা কিছুই নয়, রস্য এবং দীর্ঘ এই যে ধ্বনিগুলো রয়েছে, এই ধ্বনি যে কোনো ধ্বনির ক্ষেত্রেই প্লুতস্বর তৈরি হতে পারে। যখন রস্যধ্বনি বা দীর্ঘধ্বনি নির্বিশেষে যখন কোনো ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে একটু বিলম্ব করা হয়, সেটা হচ্ছে প্লুতস্বর। আমি একটা উদাহরণ দিই। ধরুন আমি কাউকে ডাকছি, ও দাদা। এই যে দাদা অর্থাৎ দয়ের পরে যে আ, সেটা কিন্তু অনেকটা বিলম্ব হচ্ছে, দাদা চলছে। অর্থাৎ কাউকে ডাকার ক্ষেত্রে হতে পারে, বা যখন আমরা গান করছি তখন কিন্তু হতে পারে। ধরুন প্রাণের সাগর, এই যে চলছে। আবার আরেকটা ভাবে হয়, সেটা হচ্ছে কান্নার ক্ষেত্রে। কেউ কেউ কান্না করছে, মা গো করে কান্না করছে। তাহলে প্লুতস্বর কোন কোন জায়গাতে প্লুতস্বর আসবে? সেটা হচ্ছে কাউকে যদি ডাকি, ডাকার ক্ষেত্রে, গান করার ক্ষেত্রে, এবং যদি কেউ কান্না করে, কান্না করার ক্ষেত্রে কিন্তু প্লুতস্বরগুলো আসবে। তাহলে মোটামুটি উচ্চারণগত দিক থেকে আমরা তিনটা শ্রেণী পাচ্ছিলাম: রস্যস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর। রস্যস্বর বলতে যে সমস্ত বর্ণগুলো উচ্চারণ করতে একটু কম সময় লাগে, দীর্ঘস্বর যেটা একটু বেশি লাগে, এবং প্লুতস্বর রস্য দীর্ঘ নির্বিশেষে যখন কোনো স্বরকে উচ্চারণের ক্ষেত্রে আমরা একটু বিলম্ব করি, একটু টানি, মানে টানতেই থাকি, এরকমটা ব্যাপার। তো সেটা আমরা কাউকে ডাকার ক্ষেত্রে এটা হতে পারে, কোনো গান করার ক্ষেত্রে হতে পারে, এবং কান্নার ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে। তাহলে উচ্চারণগত দিক থেকে স্বরধ্বনির আমরা যে তিনটা পাচ্ছি, সেটা কিন্তু শেষ হয়ে গেল। এবার থাকলো গঠনগত দিক। তো গঠনগত দিক থেকে মূলত আমরা স্বরধ্বনিকে দুটো ভাগে ভাগ করব। একটা করব দুটো ভাগ, একটা করব মৌলিক, একটা করব মৌলিক স্বর, তাই তো, আর একটা করব যৌগিক। এবার বিষয়টা কি? মৌলিক এবং যৌগিক। আচ্ছা দেখুন, মৌলিক এই শব্দটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে কি হচ্ছে? মৌলিক বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একটা ইউনিক, এটার নিজস্বতা আছে, তাই তো। অর্থাৎ যার মধ্যে কোনো মিশেল নেই, কোনো কিছু মিশ্রণ নেই, এটাই হবে মৌলিক। তাহলে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। এইভাবে তো আমরা বুঝলাম মৌলিক বলতে কিছু হবে না। তাহলে যে সমস্ত ধ্বনিগুলো আর কোনো বিশ্লেষণ করা যায় না, মানে ধ্বনিগুলোকে আর ভাগ করা যায় না, সেই সমস্ত ধ্বনিগুলো হবে মৌলিক ধ্বনি বা মৌলিক স্বর বা মৌলিক বর্ণ আমরা বলতে পারি। তাহলে মৌলিকটা কি দাঁড়ালো? যে সমস্ত ধ্বনিগুলোর বা স্বরগুলোর ক্ষেত্রে আর কোনো বিভাজন হয় না, এটা হচ্ছে অবিভাজ্য, আর ভাঙা যায় না, এটা হচ্ছে মৌলিক। তাহলে মৌলিক কি হবে? অ। দেখুন, আমাদের মনে আছে যে স্বরধ্বনি আমরা 7টি করেছিলাম, সেই 7টি হচ্ছে কিন্তু মৌলিক ধ্বনি। অ, আ, রস্য ই, রস্য উ, এ, ও এবং এ। মৌলিক স্বর বা মৌলিক ধ্বনি অ, আ, রস্য ই, রস্য উ, এ, ও এবং এ। যেটা ভাষাবিদ মোহাম্মদ আব্দুল হাই এটাকে স্বতন্ত্র ধ্বনি, স্বরধ্বনি বলেছেন এটাকে। তো এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এবার প্রশ্ন হতে পারে, মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, হ্যাঁ, এখানে ধ্বনির ক্ষেত্রে যেহেতু, তাহলে এখানে লিখলাম মৌলিক স্বরধ্বনি, ধ্বনি, মৌলিক ধ্বনি। বেশ, তাহলে মৌলিক ধ্বনির সংখ্যা কটা হবে? এই 7টাই কিন্তু হবে। স্বরধ্বনি যা, মৌলিক ধ্বনিও তাই। তাহলে মৌলিক স্বরবর্ণ কতগুলো হবে? স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ এইখানে কি হবে? তাহলে মৌলিক স্বরবর্ণ কিন্তু এটা বাদ যাবে, এটা বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ এর কোনো কিন্তু বর্ণ মানেই কি লিখিত রূপ থাকতে হবে, তাই তো, প্রতীক থাকতে হবে। তাহলে এর কোনো লিখিত রূপ এখনো পর্যন্ত নেই, তাহলে এটা বাদ দিয়ে থাকবে 6টা। তাহলে এখানে কিন্তু আমরা যেটা পরীক্ষায় যদি আসে যে মৌলিক ধ্বনি এবং মৌলিক বর্ণর সংখ্যা
যদি চায় আলাদা আলাদা করে, এবং অপশনে যদি 7ও থাকে 6ও থাকে, তাহলে কিন্তু যেখানে মৌলিক ধ্বনি আসবে চাওয়া হবে সেখানে কিন্তু 7 লিখতে হবে, এবং মৌলিক বর্ণ যেখানে সেখানে কিন্তু আমরা 6 লিখব। এই মৌলিক গেল। এবার যৌগিক, আমরা বাক্যের গঠনের ক্ষেত্রে এই যৌগিক শব্দটার সঙ্গে আমরা পরিচয় হবে। যৌগিক মানে যুক্ত হওয়া, অর্থাৎ যে সমস্ত ধ্বনিগুলোর ক্ষেত্রে একটি শুধুমাত্র বর্ণ যোগে বা ধ্বনি যোগে বর্ণটা বা সেই ধ্বনিটা সৃষ্টি নয়, দুটো ধ্বনি বা বর্ণ মিলে সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে যৌগিক স্বর বা যৌগিক ধ্বনি বা যৌগিক বর্ণ। তাহলে এই দৃষ্টিকোণে দাঁড়িয়ে যৌগিক, দেখুন মৌলিকের ক্ষেত্রে অবিভাজ্য ছিল, তার মানে যৌগিকের ক্ষেত্রে বিভাজ্য, অর্থাৎ যদি কোনো যৌগিক বর্ণকে লেখা হয় তাহলে সেই বর্ণটাকে নিশ্চয়ই আরো ভাগ করা যাবে। তাহলে যৌগিক স্বরের ক্ষেত্রে কটি যৌগিক স্বর, এখানে কিন্তু একটু ধরুন ভাই লিখলাম, এই শব্দটা ভাই, তাহলে কি হলো, ভ থাকলো, কি থাকলো, আই, আও থাকলো, হ্রস্ব হয়ে থাকলো, তাই তো। এই যে আই আসলো, এই আই হচ্ছে, এটা কিন্তু যৌগিক স্বর, আই হচ্ছে যৌগিক স্বর। তাহলে যদি ব্যাকরণগত দিক থেকে যৌগিক স্বরের সংজ্ঞাটা আমাদের জানতে হয়, তাহলে কি বলতে পারি আমরা, যৌগিক স্বর হচ্ছে সেই ধরনের স্বর যেখানে কি দুটো স্বরধ্বনি পাশাপাশি বসবে এবং পাশাপাশি বসে একটা স্বরধ্বনির রূপ নেবে। আই এই একটা স্বরধ্বনির রূপ নিলাম। এই যৌগিক স্বর বা স্বরধ্বনির কিন্তু অনেকগুলো নাম আছে, দৃশ্যর ধ্বনি, সন্ধ্যাক্ষর, এই ধরনের নাম, সেটা আমাদের মনে রাখতে হবে। এবার ঘটনা হচ্ছে, তাহলে যৌগিক স্বরধ্বনি সংখ্যা কতগুলো, সংজ্ঞা নয়, সংখ্যা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে কিন্তু যৌগিক এবং স্বর সমাবেশ, ভায়েল কম্বিনেশন মিলে কিন্তু 25টার কথা বলছেন এবং 25টির কথা বলছেন। তাহলে 25টির কথা বলছেন যৌগিক এবং স্বর সমাগম মিলে সেই কথা তিনি 25টির কথা বলছেন, দুটোকে একসঙ্গে 25টা বলছেন। তাহলে এই সংখ্যাটা পরবর্তী সময় বিভিন্ন ব্যাকরণবিদ কিন্তু এই সুনীতি কুমারেরকেই ধরে নিয়েই 25টার কথা বলে থাকেন। পবিত্র সরকার ভাষাবিদ যৌগিক স্বরধ্বনির কথা বা যৌগিক স্বরের ক্ষেত্রে তিনি 17টির কথা বলেছেন, 17টি। এটি কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে স্বীকৃত, পবিত্র বাবুরটাই কিন্তু ধরা হয়। এবার প্রশ্ন, যৌগিক স্বরের কথা আসে বা স্বরধ্বনির কথা আসে, তাহলে কটা লেখা হবে? যদি সেখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটা যদি উল্লেখ করে থাকে তাহলে তো কোনো ডাউট নেই, কিন্তু যদি অপশনে বা প্রশ্নতে আমাদের যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত, সেখানে 25 নেই কিন্তু 17 রয়েছে, বা আরো অপশন রয়েছে 20, 22, 23, 18, তাহলে কিন্তু 17টাই লিখতে হবে, একটু কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার যৌগিক ধ্বনি তো গেল 25টা, তাহলে 25 সুনীতি বাবুর মতে কি হবে, বা পবিত্র বাবুর মতে 17 আমরা লিখলাম। কিন্তু যৌগিক বর্ণ কটা? যৌগিক বর্ণ কিন্তু দুটি, যৌগিক বর্ণ হচ্ছে দুটি, আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন, যৌগিক বর্ণ হচ্ছে দুটি। তাহলে কি কি? ওই এবং ঔ, ওই এবং ঔ, এই দুটো হচ্ছে বর্ণ, অর্থাৎ যৌগিক স্বর বর্ণ যদি আমরা বলি, তাহলে কিন্তু এটাকে কি বলছিলাম, যৌগিকের ক্ষেত্রে, যৌগিক বর্ণের ক্ষেত্রে, মৌলিকের ক্ষেত্রে যেমন অবিভাজ্যিত থাকবে, কিন্তু এটাকে বিভাজন করা যাবে। তাহলে ওই, তাহলে কি হচ্ছে, ও যোগ হ্রস্ব ই মিলে কিন্তু ওই হচ্ছে, তেমন এবারে ও যোগ হ্রস্ব মিলে হচ্ছে ঔ। তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এইবারে যেটা নিয়ে আমাদের সব থেকে বড় সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে, কোন 25টার কথা বললাম যে স্বরধ্বনি, আমরা কিন্তু অনেক সময় বর্গীয় যে ব্যঞ্জন ক থেকে ম পর্যন্ত আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি, সেটা কিন্তু হবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে মৌলিক এবং যৌগিক মানে গঠনগত দিক থেকে এটা। আরেকটা কিন্তু বলা হয় যে অর্ধস্বর, কেউ কেউ বলছেন অর্ধস্বর, ব্যাপারটা কি? অর্ধস্বর হচ্ছে, যেমন খায় যদি লিখি, তাহলে আই আসছে, এই আয়ের প্রথমটা হচ্ছে পূর্ণস্বর এবং পরের হ্রস্বটা হচ্ছে অর্ধস্বর।
এইভাবে করে কিন্তু অর্ধস্বরের ব্যাপারগুলো আমরা দেখতে পারি। এবারে আমরা দেখব স্বরধ্বনির বা স্বরবর্ণের ক্ষেত্রে কার বা চিহ্ন। এই দেখুন অয়ের কিন্তু কোনো চিহ্ন নেই। অয়টাকে কি বলা হচ্ছে? নীলিন বর্ণ। নীলিন বর্ণ, ঠিক আছে। আর আয়ের চিহ্ন আমরা এরকম দিই। দাদা যদি আমরা লিখি, এই শব্দের ক্ষেত্রে হর্ষের ক্ষেত্রে হর্ষিকার দিই, দিদি লিখলাম। ব্যবহারটা বলছি। দীর্ঘিকার এর ক্ষেত্রে এরকমটা থাকে। তো দীর্ঘিকার হচ্ছে, যদি শীত বানানে দেখবো আমরা দীর্ঘিকার, ঠিক আছে। হ্রস্বকার ফুল, হ্যাঁ, দীর্ঘকার কুল। এই ভুল এবং কুল খুব ম্যাজিক। দেখুন, কুল হ্রস্বকার দিলে কি হয় কুলের মানে, এবং দীর্ঘকার দিলে কি হয় কুলের মানে। অনেকে বলতে পারেন এই হ্রস্বকার এবং দীর্ঘকারের দরকার কি, একটা দিলেই তো হয়। সেক্ষেত্রে যদি আমি হ্রস্বকার দিয়ে লিখি, তার অর্থ কিন্তু পাল্টে যাবে, ঠিক আছে। ঋতে রিকার, যেমন গৃহ, মানে গৃহের কথা মনে পড়বে। এতে একার, দেশ, মানে দেশের কথা মনে পড়বে। ওইতে ওইকার দিয়ে তৈল বা শৈল দিলাম, জানেন শৈল মানে পাহাড়। ওতে ওকার দিলাম, ওকার দিয়ে ধরুন ভোর দিলাম। এবং ওতে ঔকার দিলাম, যেমন লৌহ, ওকার লৌহ। এখানে লিখেছি। এতেও কিন্তু দেখুন জফালা আকার দিলাম। কি হতে পারে? জফালা আকার যদি দিলাম তাহলে কি হবে? ধরুন ব্যাখ্যা বানানে আমরা বজফলা আকার ক্ষয়জফলা আকার দিই। এই হচ্ছে পুরো স্বরধ্বনি বা স্বরবর্ণের একটা কিন্তু বিষয় থেকে গেল কার বা চিহ্ন সংক্রান্ত। এবারে যদি বলা হয় যে স্বরধ্বনি কটা, আমরা জানি 7টা, স্বরবর্ণ কিন্তু 11টা, ঠিক আছে। মৌলিক স্বরধ্বনি কটা? মৌলিক স্বরধ্বনি 7টা, কিন্তু মৌলিক বর্ণ হচ্ছে 6টা। এবং যৌগিক ধ্বনি কটা? যৌগিক ধ্বনি 25টা বলছেন সুনীতি কুমার, কিন্তু পবিত্র সরকার 17টা, দুঃখিত 17টা। কিন্তু যৌগিক বর্ণ কিন্তু 2টা, ওই এবং ও। তো এই থাকলো আজকের মানে পুরো বিষয়টা। দ্বিতীয় পার্টে থাকবে উচ্চারণ বৈচিত্র্য অনুযায়ী স্বরধ্বনির শ্রেণী বিভাগ। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।